বক্স কোনটা? র‍্যাক আর পিনিয়নের টিপটা। স্টিয়ারিং ফ্লুইড লাইন লিক হইতে পারে, ফ্লুইড কোয়ালিটি খারাপ হইতে পারে। ফ্লুইড কোয়ালিটি যদি খারাপ হয়, আমি লিখে দিয়েছিলাম, বলেন দেখি স্যার কতদিন পর পর আমরা ফ্লুইড চেঞ্জ করব? 30,000 20 থেকে 25 পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড এগুলো একসাথে চেঞ্জ করি। ব্রেক ফ্লুইড এটা মোটামুটি 18 থেকে 22 মাস বা 2 থেকে 2.5 বছরের মধ্যে চেঞ্জ করতে হবে। পাওয়ার স্টিয়ারিং র‍্যাক করোশন, র‍্যাক ক্ষয় আর বক্স ড্যামেজ এটা মোটামুটি একই কথা। বেল্ট লুজ থাকতে পারে এবং হাইড্রোলিক লাইনে কি ঢুকবে? এই যে বাতাস ঢুকছে। কিভাবে আমরা এয়ার লক এয়ার ব্লিডিং করে এটা জানি? দেন এয়ার ব্লিডিং করে গাড়িটা ছেড়ে দিতে। এখন আসি কাস্টমার কি কি কমপ্লেইন করতে পারে হাইড্রোলিক নিয়ে। প্রথম হচ্ছে স্টিয়ারিং হার্ড। স্টিয়ারিং হার্ড হইতে পারে কি কি কারণে? স্টিয়ারিং হার্ডের প্রথম আমরা চেক করব লেভেল, অয়েল লেভেল ঠিক আছে কিনা। অয়েল তো এটা ফ্লুইড বলবো, ফ্লুইড লেভেল। ফ্লুইড লেভেল যদি ঠিক থাকে তার মানে আমি ধরে নেব কোথাও কোনো লিক নাই। ফ্লুইড লাইন চেক করার পরে আমরা পাম্প চেক করি, পাম্প আসলে প্রপার প্রেসার দিচ্ছে কিনা। এখন পাম্পের প্রেসারটা কেমন করে চেক করি? পাম্পের একটা লাইন আছে আমার রিজার্ভার ট্যাঙ্কের সাথে, আর একটা লাইন আছে ওই যে র‍্যাকের দিকে আসতেছিল। আমরা কি করি? পাম্পটাকে বেল্টের মাধ্যমে ঘুরায় এই ডেলিভারি লাইনে হাত দিয়ে চাপ দিয়ে রাখি। যদি হাতকে প্রেস করে তেল বের হয়ে আসে তাইলে মোটামুটি প্রেসার ভালো আছে, আর যদি হাতকে ধাক্কা দিয়ে না আসতে পারে তাইলে প্রেসার কম। অনেক সময় ট্যাবে আমরা হাত দিয়ে দেখি না, চিপচিপ করে বের হয়, তার মানে প্রেসার ভালো আছে। ঠিক এইরকম কম্প্রেসর আপনি বলছেন। হ্যাঁ, কিছু কম্প্রেসর এইভাবে চেক করা। তাহলে আমরা পাম্প চেক করলাম, ফ্লুইড লেভেল চেক করলাম, আমার দুটোই ঠিক আছে। এরপর আমরা চেক করব আমার যে পিস্টনটা আছে না, যেটা ডান বাম যাবে। আমরা তো জানি পিস্টনটা এই সিলিন্ডারের মধ্যে আছে, সিলিন্ডার এখানে একটা সিল, এখানে একটা সিল, এবং এটা একটা পিস্টন। তো পিস্টন যদি থাকে পিস্টনের চারপাশে সিল থাকবে না? ঠিক এই পিস্টনের সিল যদি খারাপ হয় তাহলে এটা ইন্টারনাল লিক করবে, যেটা আপনি দেখতে পাবেন না। কিন্তু এই পিস্টন দেখেন, এই পাশে সাপোজ তেল আসলো, এই পাশে তেল আসলে পিস্টনকে ধাক্কা দেবে না। কিন্তু পিস্টন যদি সিল খারাপ থাকে তাহলে পিস্টনকে ধাক্কা না দিয়ে এই দিক থেকে লিক করে এই চেম্বারে আসবে। তখন কি পিস্টন নড়বে? সিল থাকে না, রিং থাকে। সিল থাকে। রিং তো মেটাল। ঠান্ডা জায়গায় সবসময় ঠান্ডা জায়গায় সবসময় সিল থাকে। সিল চেঞ্জ করা যায়। সিল চেঞ্জ করা যায়। তাহলে এই লিকটা এখানে না এসে যদি এই দিক দিয়ে আসে তাহলে আমার পিস্টন মুভ করতেছে না, আর পিস্টন মুভ না করলে আমার হার্ড হচ্ছে। আমার পিস্টন ঠিক আছে, তেল ঠিক আছে, আমার পাম্প ঠিক আছে, বেল্ট ঠিক আছে, কিন্তু তারপরে আমাদের হার্ড। এট লাস্ট আমরা এটা চেক করি যে তার কোয়ালিটিটা আসলে ভালো না খারাপ। ফ্লুইড কোয়ালিটি কিভাবে চেক করবেন? ওই যে সময় শুনতে হবে, সময় শোনার পরে। আর দুই, যদি সে সময় না বলতে পারে, 2 থেকে 3 ফোঁটা আপনার এই নখের আঙুলের উপর দিয়ে দেখবেন যে ওই তেলের মধ্যে কি পরিমাণ ময়লা জমছে। এটা কিন্তু গ্লাসের মতো কাজ করে। তখন আপনি দেখতে পাবেন যে ময়লার পরিমাণ, ময়লা যদি বেশি থাকে তাহলে সম্পূর্ণ লাইন থেকে ফ্লুইড ফেলাই দিয়ে আবার নতুন করে ফ্লুইড ইউজ করবেন। এরপর আসি ডিফিকাল্ট ইন টার্নিং দ্য হুইল এফিসিয়েন্ট অ্যাট লো স্পিড। যখনই ইঞ্জিনের স্পিড কমে যায় বা আরপিএম কমে যায় তখনই স্টিয়ারিং অনেকটা হার্ড হয়ে যায়। কেন? হার্ড হয়ে যায় ওটা। এই তো পাম্পটা তো প্রপারলি কাজ করতেছে না, তখন তো ইঞ্জিন বন্ধ। পাম্প যদি কাজ না করে তখন তো আর প্রেসার দিতে পারতেছে না, এই জন্য ইঞ্জিনের আরপিএম যখন কম তখন স্টিয়ারিং হার্ড হয়ে যায়। আরপিএম কম থাকে। আরপিএম কম থাকে, তার মানে আরপিএম বেশি থাকলে কোনো সমস্যা নাই, কমে গেলেই সমস্যা। ওই যে পাম্প প্রেসার দিতে পারতেছে না। পাম্প যদি দুর্বল থাকে, হার্ট দুর্বল থাকলে, কারণ দেখেন যখন স্পিড কম তখন কিন্তু স্টিয়ারিং বেশি কাটতে হয়, আর গাড়ির স্পিড বেশি থাকলে কিন্তু স্টিয়ারিং কম কাটলে অনেকটা কেটে যায়। তার মানে আপনার হার্ড হচ্ছে হাই স্পিডেও, হার্ড লো স্পিডে, কিন্তু হাই স্পিডে একটু কাটলে অনেকটা কাটা থেকে আপনার কতটা মনে হয় না, কিন্তু লো স্পিডে কিন্তু পাম্প দুর্বল থাকলে এটা হবে। পাশাপাশি আমরা পাম্পের পাশাপাশি পাম্পের বেল্ট চেক করবো, কারণ টাইট অবস্থায় বা জোরে ঘুরলে বেল্ট একটু টান থাকে, যখনই স্লো হয়ে আসে তখন কিন্তু বেল্ট কমে আসে। তাহলে এটা মোটামুটি আর কোনো কিছুই না, জাস্ট এই পাম্প এবং বেল্টের মধ্যেই হয়ে যায়। মেক নয়েজ ফ্রম পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। পাওয়ার স্টিয়ারিং সিস্টেম থেকে বাজে সাউন্ড আসতেছে। সাউন্ড আসতে পারে মুভিং পার্টস থেকে। মুভিং পার্টস কোনটা? এক ওই পাম্প, দুই বেল্ট। পাম্প বেল্ট দুটোই ঠিক আছে, তখন আমরা দেখি যে স্টিয়ারিং র্যাকের যে টিপ দুটো আছে না, র্যাকের আর পিনিয়নের দাঁতের মধ্যে কিন্তু গ্রিজ দেয়া থাকে। এই গ্রিজগুলো যখন শুকায় যায় তখন কিন্তু সাউন্ড কটকট কটকট করে সাউন্ড হয়। পাশাপাশি ধরলাম যে আমার
গ্রিস ঠিক আছে, কিন্তু আমার র্যাকের যে টিপ ধরলাম যে এটা র্যাকের টিপ, এটা পিনিয়নের টিপ, দুইটা স্বাভাবিক অবস্থা এমন থাকে না, কিন্তু যত ধীরে ধীরে কাজ করে একটার সাথে লেগে লেগে ধীরে ধীরে গ্যাপ হয়ে যায় না, শুকায় যায়। এই সমস্যাটাকে আমরা কি বলি আমাদের ভাষায় বলবেন পারবেন? গিয়ারগুলো এমন ছিল, কাজ করতে 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 ধীরে ধীরে গিয়ারগুলো অনেকটা বড় হয়ে গেছে এবং ফলস হয়ে গেছে। এই সমস্যাটাকে কি বলা হয়? লেভেল 1 এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা লেভেল দেবেন এটা সরকারি প্রশ্নের কমন একটা জিনিস। গিয়ার ল্যাশ লিখে নেন, গিয়ার ল্যাশ কাকে বলে? ঘোরার ফলে তাদের মাঝখানে যে ডিসটেন্সটা তৈরি হয় এটাকে গিয়ার ল্যাশ বলে। দুইটি গিয়ার পরস্পর ঘোরার কারণে যে ক্ষয় তৈরি হয় তাকে গিয়ার ল্যাশ বলে। ইঞ্জিনিয়ার বলা কি বলছেন? পাওয়ার স্টিয়ারিং পাম্পের লোকেশন হচ্ছে আপনার ইঞ্জিন হেডের পাশে থাকে স্যার। কোন পুলির উপরে কোন পুলির নিচে বলতে পারবেন? কলম দিয়ে আপনার ইঞ্জিন হেডে বলছেন না ব্লকে বলছেন? হিন্দি হেডেই বলছে। ইঞ্জিন হেড ঠিক আছে, কিন্তু হেডে তো আরো আছে, যেমন অল্টারনেটরও থাকে। এখন আমি ওয়াটার ওয়ার্কস রে কি বলে পাওয়ার স্টিয়ারিং পাম্পে কিভাবে শিখবো? কার উপরে কার নিচে স্পেসিফিক ভাবে বলা যায়? কার উপরে কার নিচে? ওয়াটার পাম্পের উপরে আর ওয়াটার পাম্পের থেকে তো অনেক উপরে স্যার। এর মাঝে আছে আপনার কম্প্রেসর ওয়াটার পাম্পের উপরে পরে কম্প্রেসর তো একটু কম্প্রেসর ওয়াটার পাম্প ঠিক পাম্প আছে, ওয়াটার পাম্পের উপরে, কিন্তু অল্টারনেটর চলে গেল সাইডে ক্যাম শ্যাফটের নিচে। রাইট স্যার। ক্যাম শ্যাফটের নিচে ওয়াটার পাম্পের উপরে মাঝখানে চিপায় থাকতেছে হচ্ছে পাওয়ার স্টিয়ারিং পাম্প। পাওয়ার স্টিয়ারিং পাম্প কিভাবে চিনবেন? এটা অটিস্টিক শিশুর মতো, কারণ ওর বডির থেকে পুলি বড়। কিছু বাচ্চা কাচ্চা আছে না যে যদি কখনো পুরান গাড়ি কিনতে যান, এই পাম্পটা আসলে ভালো না খারাপ কিভাবে বুঝবেন? ইঞ্জিন নিউট্রালে রাখবেন, মানে ইঞ্জিন চলবে কিন্তু গাড়ির চাকা চলবে না। এই অবস্থায় স্টিয়ারিং ফুল ডানে অথবা ফুল বামে কাটবেন। কাটার পরে কিছুক্ষণ অর্থাৎ 20 থেকে 25 সেকেন্ড রেখে দেবেন। এরপরে কিছু সময় খেয়াল করবেন যে কোনো অ্যাবনর্মাল সাউন্ড আসতেছে কিনা বা ইঞ্জিন নকিং করতেছে কিনা। নিউট্রাল থাকা অবস্থা। ইঞ্জিন নিউট্রাল করে 20 থেকে 25 সেকেন্ড পর স্টিয়ারিং ফুল কেটে দেখবেন যে এক্সট্রা কোনো সাউন্ড বা ইঞ্জিন নকিং আসতেছে কিনা, অথবা অনেক সময় ব্রেকের চাপ দিয়ে হালকা দুই একটা অ্যাক্সিলারেটরে বাড়ি দিলেও দেখা যায় যে অ্যাক্সিলারেশন নিচ্ছে কিনা। কারণ এটা কেন? ইঞ্জিন নিউট্রাল মানে কি? থ্রোটল বডি বন্ধ। আচ্ছা, থ্রোটল বডি বন্ধ থাকলে আইএসসি ভালভ খোলা, কারণ আমরা তো স্টিয়ারিং ঘোরাচ্ছি। এখন আইএসসি ভালভ যখন খোলা থাকবে, ইঞ্জিন যখন বন্ধ থাকবে, তখন এই পাম্পটাকে এক্সট্রা একটা লোড না, এখন এই লোডকে চালাইতে পারতেছে কিনা এই জিনিসটার জন্য। এতে কি হয়? এতে আমরা দুইটা জিনিস দেখতে, একটা হচ্ছে আইএসসি ভালভ ঠিকঠাক আছে কিনা, আর দুই কম্প্রেশন লিক করে কিনা। কারণ নকিং করলে তো কম্প্রেশন লিক করতেছে, অথবা আমার থ্রোটল বডি খারাপ। এটা আর কি দেখার জন্য যে এইটার পাশাপাশি যদি সাউন্ড হয় তাহলে এইটার ভেতর থেকে সাউন্ড আসে, ঘো ঘো এই টাইপের একটা সাউন্ড আসে। যেটাতে শিখছি এরকম সাউন্ড হয়। ফুল কাটা স্টিয়ারিং কাটা ফুল কাটার পরে একটা ঘো একটা মানে একটা কটকট করে সাউন্ড আসে। এই সাউন্ড মানে হচ্ছে এই মাল খারাপ, ও যখন শেষ তারপর ওকে চালাচ্ছে। চাকা সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত করতে এরকম কোন লিমিট আছে? চাকা সর্বোচ্চ কত দূর পর্যন্ত ঘুরবে, কত ডিগ্রি? কত ডিগ্রি ঘুরবে, ডিগ্রির কোনো তার হিসাব নাই। এটা ডিপেন্ড করে আপনার স্টিয়ারিং র্যাক আর পিনিয়নের টিপের উপর। নরমালি একটা স্টিয়ারিং এর স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হচ্ছে 2.5 প্যাচ, ডানে 2.5 বামে 2.5, টোটাল 5 প্যাচ। এখন দেখা যায় স্যার আমার গাড়িতে তো 3 প্যাচ, মানে 1.5 করে। এখন 1.5 হওয়ার পিছনে হচ্ছে আপনি ঠিকই 2.5 ঘুরান, কিন্তু আপনার এটা গিয়ার মেকানিজমটা রেশিওটা কমার কারণে 1.5 প্যাচেই ওটা হয়ে যায়। আপনি তো 1.5 প্যাচ ঘুরান, স্পোর্টস কার কিন্তু আর 1.5 প্যাচ ঘুরে না, স্পোর্টস কার হাফ প্যাচ।
স্পোর্টস কার হাফ প্যাচ 90 ডিগ্রি ঘোরায়, 90 ডিগ্রিতে ওর স্টিয়ারিং ফুল কাটে। এটা টোটালি ডিপেন্ড করবে র‍্যাক আর পিনিয়নের টিথের উপরে। টিথ যত বাড়বে তত বেশি ঘুরাইতে হবে, টিথ যত কমবে তত কম ঘুরাইতে হবে। মেকানিজম সব আর এটা যখন ফুল কাটবে তখন ওই র‍্যাকের গিয়েও আটকে যাবে, যখন ওর টিথে শেষ তখন অটোমেটিক ভাবে আটকে যাবে। কোনো লিমিট নাই মানে কারণ ওদের তো তো আমাদের গুলো হচ্ছে 35 ডিগ্রি হচ্ছে মানে একদিকে 35 ডিগ্রি অন্যদিকে আমি না তুই খালি ঘুরাইতেই থাকে, ওই দাও তো খালি ঘুরাই। ওইটা যেটা ঘুরায় ওটা হচ্ছে ম্যানুয়াল, ওগুলা তো কোনো ইয়ে না, ওখানে কোনো টেকনোলজি হিসাব নেই। কিন্তু আমাদের জাহাজের হচ্ছে যে ইয়ে মানে ওই কি বলে রাডার হচ্ছে 35 ডিগ্রি পরে ঘুরবে না, মানে যত ইয়ে করো আপনি ওখানে 35 ছেড়ে দিলে গাড়ি ডানে বা বামে এক থেকে টানে। যদি কখনো এই টানাটানির কেস আসে, এটা কিন্তু একটা কমন প্রবলেম। এই প্রবলেমের একটা সলিউশনটা আমরা লিখে নেব। দেখেন স্টিয়ারিং ডানে বা বামে টানতেছে না, এটা সলিউশন। প্রথমে 1 নাম্বার লিখবো টায়ার প্রেসার চেক। প্রথমে গাড়ির টায়ার প্রেসার চেক করবেন। টায়ার প্রেসার কম বেশি থাকলে গাড়ি কিন্তু কোনো একদিকে টানবে। টায়ার প্রেসার চেক 2। টায়ার কি ফুলে দিতে পারে? অবশ্যই মানে কালকে একটা গাড়ি আসছে, মানে আজকে একটা গাড়ি আসছিল আর কি, ওই গাড়ির দুইটা টায়ার এরকম ফুলেছিল। টায়ার ফুলে দেওয়ার কারণটা বলি। বেলুন তো ফুলাইছে, বেলুন যখন ফুলাবেন দেখবেন যে বেলুনের কোনো জায়গায় একদম ছোট হয়ে গেছে, কোনো জায়গায় এখন একটু মোটা আছে, এবং ফাটলে কিন্তু চিকন জায়গা দিয়ে ফাটে। অর্থাৎ যখন এইটা একটা বানানো হয় তখন পুরো জায়গায় রাবারের লেয়ার যদি সমান না থাকে, যে জায়গায় রাবার কম ওই জায়গাটা দেখবেন জায়গায় ফুলে ফুটবলও কিন্তু এমন হয় পাম দেওয়ার সময়। এখানে স্যার মানে চাকাটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ মানে ওর ফর্জে আইন হয়ে গেছে। এখানে হলো আপনার এই কন্ডিশন কি, যেমন আছে না কন্ডিশন, যেমন 5000 কিলোমিটার 4000 কিলোমিটার পর টায়ার চেঞ্জ করা, এরকম কোনো কন্ডিশন নাই। ওটা বাংলাদেশের লেগে প্রযোজ্য। টায়ারের অফিশিয়াল ভাবে রিকমেন্ডেড হচ্ছে ম্যানুফ্যাকচার ডেট থেকে 5 বছর এর মধ্যে আপনার টায়ার চেঞ্জ করতে হবে। আর আমাদের বাংলাদেশের আমরা তো মেনশন করি না, আমাদের যতক্ষণ না ফাটতে হবে। আমরা হলো ই করি স্যার 2 নাম্বারটা কি স্যার? সাসপেনশন সিস্টেম ড্যামেজ থাকলে, মানে ধরলাম যে কয়েল স্প্রিং খারাপ, গাড়ি একদিকে বসে গেছে, এরপর লিড স্প্রিং খারাপ, একদিকে বসে গেছে, এরপর আপনার শক অ্যাবজর্বার খারাপ, একদিকে বসে গেছে, তাইলে গাড়ি কোনো দিকে টানবে। সাসপেনশন সিস্টেম চেক দিতে হবে। ওকে, সাসপেনশন সিস্টেম ওকে, টায়ার প্রেসার ঠিক আছে, এরপরে গাড়ি কোনো দিকে টানতেছে। এরপরে দেখেন টাই রড এন্ড কমা দিয়ে লেখেন বল জয়েন্ট, এই দুটো খারাপ থাকলে গাড়ি কোনো একদিকে টানবে। টাই রড এন্ড আর বল জয়েন্ট। বল জয়েন্ট তো আমরা চিনি না নাকি, একটু পরে চিনবো যখন আমরা সাসপেনশন সিস্টেম নিয়ে আলোচনা করব। জয়েন্ট কি ড্যামেজ? এই দুইটা যদি খারাপ হয়, গাড়ি চলার সময় অনেক সময় দেখা যায় যে স্টিয়ারিংটা সোজা করে রাখলো, গাড়ি ডান দিকে যাচ্ছে। এখন যদি বলেন স্যার আমার বাইকে এমনটা হয়, তাইলে বাইকে হওয়ার পিছনে এখন বাইকে তো সেভাবে আমাদের স্টাডি করা নাই। আপনি কোন গাড়িতে দেখছেন? আপনার গাড়িতে নাকি? আমি যখন গাড়ি শিখছিলাম তখন আর কি এই যে ড্রাইভিং স্কুল থেকে গাড়ি, আর এগুলো তো সব নষ্ট। না ভালো একটা গাড়ি ছিল যেটা ওটার মধ্যে ঠিক ছিল, আর পুরোনো মডেল গাড়ি ছিল। চাইনা যদি বাংলাদেশকে নেয় না, প্রথমে এই গাড়িগুলো আগে নষ্ট করে দেয়। স্যার মাঝে মাঝে আমার গাড়ি সময় ভালো লাগে, মানে গতকাল চালাইছি একদম ফ্রি, হঠাৎ ফ্রি হয়ে যায় মানে বারবার লাগে। সার্ভিস কতদিন আগে করছেন? স্যার এই 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে ইঞ্জিন অয়েল তো চেঞ্জ করছেন? জি স্যার, ইঞ্জিন স্যার পাল্টে দেবো, 700 কিলোমিটার অলরেডি চালানো হয়ে গেছে।